আমি ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম। ঘরের ভেতরের দিক থেকে বৌঠানের একটা চিৎকার শুনে আমি দৌড়ে রান্নাঘরের দিকে যেতে যেতে দেখতে পেলাম আমার আগেই ব্যোমকেশ পৌঁছালো। রান্নাঘরে বৌঠান তখন তার ডান হাতটা ধরে দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে। তাকাতেই বুঝতে পারলাম আসলে কি হয়েছে। উনুনের ওপর থেকে গরম চায়ের বাটি নামাতে গিয়ে বোধহয় সেটা উল্টে কোনোভাবে আঙুলের ওপরে পড়েছে। বৌঠানের হাতের দিকে তাকাতেই দেখতে পেলাম খানিকটা জায়গা ফুলে এসেছে, সামান্য ফোসকা মতো পড়ে গেছে। পুঁটিরাম দেখতে পেয়ে তাড়াতাড়ি পাশের ঘর থেকে মলম নিয়ে এলো। ব্যোমকেশ একটা কাপড় দিয়ে হাত পরিষ্কার করে তাকে মলম লাগিয়ে দিল। তারপর বলল, একটু দেখে কাজ করলেই তো হয়। কাজ করার সময় মন কোথায় থাকে তোমার, বলো তো? বৌঠান হাতের ব্যথায় বোধহয় কাতর হয়ে গিয়েছিলেন। সেভাবেই বলল, আমি কি করব, হঠাৎ করে বটিটা সারাশি থেকে ফসকে তারপর আবার হাতের উপরে এসে পড়লো। সেটাই তো বলছি, এমনভাবে কাজ করো কেন যে বিপদ বেড়ে যায়। থাক, এখন আর তোমায় কিচ্ছু করতে হবে না, ঘরে যাও, গিয়ে একটু বসো, দেখো হাতের ফোসকাটা কমে নাকি। রামদয়ালও ব্যোমকেশের কথায় বলে উঠল, হ্যাঁ বৌদিমণি, ঘরে যাও, বাকি যা রান্না আছে আমি সেরে নিচ্ছি, তোমার আর কিছু কাজ করতে হবে না। না না, আমি ঠিক আছি, কিছু হবে না। আবার সেই জোর করবে, তোমায় বললাম না এখন আর কিচ্ছু করতে হবে না, চলো ঘরে চলো। ব্যোমকেশ বৌঠানকে একরকম জোর করে সেখান থেকে ঘরে নিয়ে গেল। এমন একটা ঘটনা যে ঘটে গেল সে ব্যাপারটা আমি হজম করে নিলাম, কারণ বড়সড় তেমন কিছু ঘটেনি। বৌঠানের হাতের ফোসকা কয়েকদিনই থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। আর যেটা হয়েছে সেটা নিয়ে তো আর এখন বেশি ভেবে লাভ নেই। তাই আমিও হাঁটতে হাঁটতে আবার ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালাম। এখন বিকেলের সময়। বৌঠানকে আসলে চায়ের ফরমাইজটা আমিই করেছিলাম, তাই একটু খারাপ লাগছিল। চা করতে গিয়ে যে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি কি করে জানব। চুপ করে বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছি, এমন সময় দেখতে পেলাম এক ভদ্রলোক আমাদের বাড়ির গেটের সামনেটা ঠিক দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। বোধহয় তিনি কিছু একটা খুঁজছেন। আমি একটু অপেক্ষা করে ব্যালকনির উপর থেকেই হাত দিয়ে বললাম, ও মশাই, কাউকে খুঁজছেন নাকি? ভদ্রলোক আমার গলা শুনে আমার দিকে তাকালেন, তারপর বাড়ির ভেতরে খানিকটা ঢুকে এসে বললেন, মশাই, বলছিলাম এখানে ব্যোমকেশ বক্সির বাড়ি কোনটা? এমন কিছু একটা আন্দাজ আমি মনে মনে করেছিলাম, তাই একটু হেসে বললাম, একদম ঠিক জায়গাতেই এসেছেন। নিচের দরজা খোলা আছে, উঠে পড়ুন, তারপর সিঁড়ি বেয়ে দোতলায় আসুন। ভদ্রলোক বোধহয় আমার কথায় একটু স্বস্তি পেলেন। তিনি সোজা এসে নিচের তলা দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। আমি ব্যালকনির সামনেই দাঁড়িয়ে রইলাম। তারপর যখন দেখতে পেলাম ভদ্রলোক সিঁড়ি দিয়ে উঠে এসেছেন, তখন তাকে নিয়ে গিয়ে ব্যোমকেশের অফিস ঘরে বসালাম। বললাম, ব্যোমকেশ বক্সিকে কেন খুঁজছেন বলুন তো? কোনো কেসের ব্যাপারে নাকি? আপনি কি ব্যোমকেশ বক্সি? না না, আমি ব্যোমকেশ বক্সি নই। আমি ব্যোমকেশ বক্সির বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আপনি একটু অপেক্ষা করুন, আমি ব্যোমকেশকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা বলে ভদ্রলোককে অফিস ঘরে বসিয়ে দিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। ব্যোমকেশকে বোধহয় তার ঘরেই পেয়ে যাব। ঘরের দরজাটা বন্ধ রয়েছে, তাই দেখে আমি দরজায় একবার নক করলাম। তারপর বললাম, এই ব্যোমকেশ, তোমার সাথে দেখা করতে এক ভদ্রলোক এসেছেন। ওনাকে তোমার অফিস ঘরে বসিয়েছি, তুমি কি একবার আসবে? একটু পরেই ভেতর থেকে ব্যোমকেশের গলা ভেসে এলো, অমরজিৎ, তুমি কি ভদ্রলোককে বসতে বলো, আমি এক্ষুনি আসছি। এমন একটা সময় ব্যোমকেশের যে আসতে খানিকটা সময় লাগবে সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু ভদ্রলোকের ব্যাপারটা, ব্যোমকেশ না এলে তিনি কিছু বলবেনও না, তাই ব্যোমকেশকে একটু তাড়া দিলাম। তারপর ব্যোমকেশের অফিস ঘরে এসে বসে ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম, নমস্কার, আপনার নামটা কি? নমস্কার, আমার নাম ভবানীচন্দ্র ভট্টাচার্য। আমি এদিকে থাকি না, আমার বাড়ি সেই বেলুড়ের কাছে। একটা সমস্যায় পড়ে ব্যোমকেশবাবুর বাড়ির ঠিকানাটা জোগাড় করে খুঁজতে খুঁজতে এসে পড়েছি। আসলে ঠিক বাড়িতে এসেছি কি না সেটা বুঝতে পারছিলাম না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। না না, সে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি একটু বসুন, ব্যোমকেশ আসুক, তারপর না হয় আপনি আপনার সমস্যাটা খুলে বলবেন।
এখন আমায় বললে আবার ব্যোমকেশকেও বলতে হবে। আপনাকে শুধু শুধু দুবার করে একই কথা বলতে বলবো না। আপনি অজিত বন্দ্যোপাধ্যায়, তার মানে আপনি সে যে ব্যোমকেশবাবুর সমাধান করা রহস্যের ব্যাপারগুলোকে নিয়ে উপন্যাস লেখেন, তাই না? আপনার একটা বই বোধহয় আমি হাতে পেয়েছিলাম। আসলে আমার পাশের বাড়িতে একটি ছেলে আছে যে আপনার সমস্ত বই পড়ে। তা আপনার বই আমি পড়েও দেখেছি, বেশ ভালো লেখেন আপনি। বলতে লজ্জা নেই, ভদ্রলোকের কথা একটু বেশ ভালোই লাগলো। আমি কিছু একটা বলতে যাব, তার আগেই ব্যোমকেশ ঘরের পর্দা ঠেলে ঢুকে পড়ল। তাকে দেখেই ভদ্রলোক নমস্কার করলেন। ব্যোমকেশও লোকটিকে নমস্কার করে আমার পাশের চেয়ারটায় বসল। তারপর বলল, বলুন ভবানীবাবু, আপনার সমস্যাটা ঠিক কী? আচ্ছা, আশা করি আমার বাড়ি চিনে আসতে আপনার বেশ খানিকটা অসুবিধা হয়েছে, তাই না? ব্যোমকেশের কথায় ভবানীচন্দ্রবাবু ওখানে একটু অবাক হয়েই বোধহয় ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, কিন্তু আপনি কি করে ব্যাপারটা বুঝতে পারলেন? তেমন কিছু না, আপনার পায়ের কাছে লেগে থাকা ধুলো যেভাবে লেগেছে তাতে বোঝা যায় আপনি বেশ অনেকটা রাস্তায় হাঁটাহাঁটি করেছেন। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারত। এক, আপনি হয়তো অনেকটা দূর থেকে হেঁটে এসেছেন, আর না হয় কোনো কারণে আপনাকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হয়েছে। আপনি এদিকার লোক নন, তার একটা আন্দাজ করতে পারছি, তাই বললাম আর কি। আসলে আমি অনেকটা রাস্তা হেঁটেই এসেছি, তাই বোধহয় পায়ের ধুলো লেগেছে। আর আপনার বাড়িটা খুঁজতে অনেকটা সময়ও লেগেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, সে এমন রাস্তা বলে দিল যে আমি ঘুরতে ঘুরতে অন্যদিকে পৌঁছে গেছি। তারপর আবার সেখান থেকে উল্টো পথে হেঁটে আসতে হলো খানিকটা। তা সে যাই হোক, আসতে যখন পেরেছি তখন আর কোনো ভাবনা নেই। আমি একটা সমস্যায় পড়েছি ব্যোমকেশবাবু, আমায় সেই সমস্যা থেকে উদ্ধার করে দিতে হবে। হয়তো ব্যাপারটা আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমার কাছে বেশ সমস্যার। যতক্ষণ না পর্যন্ত আপনি আমায় সমস্যার কথাটা খুলে বলবেন ততক্ষণ আমি কিছুই বুঝতে পারবো না ভবানীচন্দ্রবাবু। আপনি আপনার সমস্যাটা খুলে বলতে শুরু করুন, ততক্ষণে চাও চলে আসবে। চায় আপত্তি নেই নিশ্চয়ই? ভবানীচন্দ্রবাবু মাথা নাড়লেন। তারপর নিজের পরনে থাকা পাঞ্জাবির বুক পকেট থেকে একটা ছোট্ট লাল রঙের বাক্স বার করে আমাদের সামনে টেবিলের উপরে রাখলেন। তারপর বললেন, এই বাক্সটা ব্যোমকেশবাবু, এই বাক্সটা আমায় অদ্ভুত সমস্যায় ফেলেছে। ব্যোমকেশ লাল রঙের বাক্সটা হাতে তুলে নিল। তারপর সেটা খোলার চেষ্টা করতে লাগলো। স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাক্সটা মাঝখান থেকে খুলে যায়, কিন্তু ব্যোমকেশ অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারল না। ব্যাপারটায় আমি অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ প্রথমে টেনে খোলার চেষ্টা করলেও তারপর সেটাকে মোচড় দিল। উল্টো দিক থেকেও খোলার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সেটা খুলতে চায় না। ব্যোমকেশের কাছে ব্যাপারটা দেখে আমি সেটা তার কাছ থেকে নিলাম। তারপর আমিও সেটা খোলার চেষ্টা করলাম, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে বাক্সটা মাঝখান থেকে খুলে যাওয়ার কথা, কিন্তু সেটা তো খুলছে না। আমাদের কার্যকলাপ দেখেই ভবানীচন্দ্রবাবু বলে উঠলেন, বললাম না ব্যোমকেশবাবু, এই বাক্সটা বড় অদ্ভুত। বাক্সটা আমি অনেকবার খোলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই খুলতে পারিনি। বাক্সটা আপনি কোথায় পেয়েছেন? সেটাই তো আসল কথা ব্যোমকেশবাবু। বাক্সটা আমার বাড়িতেই ছিল। বেলুড়ে যেখানে আমার বাড়ি, সেখানে আমার বাড়ির দোতলায় একটা চিলেকোঠার ঘর রয়েছে। সেখানে জিনিসপত্র সমস্ত কিছু থাকে। আমার বাড়িতে আমার স্ত্রী, আমার ছেলে সবাই রয়েছে। তাছাড়া আমার বাড়ির নিচের তলাটা ভাড়া দেওয়া। আপনি আমার বাড়ি দেখলেই বুঝতে পারবেন। তা সেই ভাড়ার টাকাতেই আমার কোনো রকমে চলে আর কি। তাছাড়া আমার ছেলেও কাছেই একটা দোকানে কাজ করে। মোটামুটি আমাদের সংসার চলে যায়। সমস্যার কথা হলো, চিলেকোঠার ঘরে সেখানে অন্যান্য জিনিসপত্রের মধ্যে আমি এই ছোট বাক্সটা পড়ে থাকতে দেখতে পাই। কৌতূহল বশে বাক্সটা তুলে বার করে এনেছিলাম। ভেবেছিলাম এমন বাক্স তো সোনার গয়নার দোকান থেকে দেয়, ছোট কিছু থাকতে পারে এর মধ্যে। বাক্সটা তুলে এনে নিজের ঘরে রাখি। তারপর বাক্সটার কথা ভুলেই গিয়েছিলাম। কিন্তু এর পরে
হঠাৎ বাক্সটার কথা মনে পড়তেই আমার ঘরে টেবিলের ড্রয়ারটা খুলে বাক্সটা বার করতে গিয়ে দেখি সেটা সেখানে নেই। বাক্সটা আমি নিজেই ওখানে রেখেছিলাম, আমার স্পষ্টভাবে মনে আছে। তাহলে সেটা গেল কোথায়? বাক্সটা আমি আমার ঘরে খুঁজে দেখি, কিন্তু কোথাও নেই। বাক্সটা ড্রয়ার থেকে বার করে অন্য কোথাও রেখে দিতে পারি, কিন্তু সেটা তো ঘরেই থাকবে, আর ঘর থেকে তো সেটা কেউ নিয়ে যাবে না। বাক্সটার এমন অদ্ভুতভাবে হারিয়ে যাওয়ার কথাটা আমি কেমন যেন মেনে নিতে পারছিলাম না। কথাটা আমি আমার স্ত্রী এবং ছেলেকে জানাই। তারা সকলেই বলে তারা কোনো বাক্স দেখেনি। পরদিন সকালে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে যাচ্ছি, এমন সময় দেখতে পেলাম বাক্সটা সিঁড়ির এক পাশে রয়েছে। তখনই মনে পড়ে, আরে এটা তো সেই বাক্স যেটা আমি খুঁজে চলেছিলাম। বাক্সটা তুলে নিয়ে নিজের ঘরে যাই। তারপর বাক্সটা খোলার অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই বাক্সটা খোলে না। এমনটা কি করে হলো? বাক্সটা দেখে বোঝা যাচ্ছে যে বাক্সটা খোলা যায়, অথচ টেনে কিংবা মোচড় দিয়ে কোনোভাবেই সেটা খোলা যাচ্ছে না কেন? বাক্সটা আমার ঘরে টেবিলের ড্রয়ারে আবার রেখে দিই। বাক্সটা আমার কানের কাছে নিয়ে নাড়িয়ে দেখেছিলাম, তার মধ্যে কিছু নেই। কিন্তু একটা ব্যাপার মনে হয়, যখন বাক্সটা প্রথমে যখন চিলেকোঠার ঘরে খুঁজে পাই, তখন বাক্সটা একবার নাড়িয়ে দেখেছিলাম। মনে হয়েছিল তার ভেতরে কিছু একটা আছে, সেটা নড়েছিল। এখন তার মধ্যে কিছুই নেই, অথচ বাক্সটা খুলে দেখতেও পারছি না তার মধ্যে কিছু আছে নাকি। সেই ব্যাপারটা আমি আর বাড়ির কাউকে জানাইনি। আজ আসলে একটা কাজে আমার এদিকে আসতে হয়েছিল, তা যাওয়ার সময় আপনার কথা মনে হতে ভাবলাম আপনার কাছে একবার বাক্সটা নিয়ে আসি, যদি কিছু জানা যায়। তাই আপনি হয়তো মনে করবেন এমন একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কেউ আপনার কাছে আসে নাকি, কিন্তু আমার মনে হচ্ছে এই বাক্সটার মধ্যে কিছু একটা ছিল, আর সেটা এই বাক্সটার মধ্যে থেকে কেউ বার করে নিয়েছে। কিন্তু সেটাই যদি হবে, তাহলে এখন এই বাক্সটা খোলা যাচ্ছে না কেন? সত্যি বলতে ব্যোমকেশের হাত থেকে বাক্সটা তুলে নিয়ে আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারিনি। ব্যোমকেশ ঠিক সেই সময় একটা অদ্ভুত কাণ্ড করল। বাক্সটা নিজের নাকের কাছে নিয়ে এসে যেন গন্ধ শুকতে রাখল। ব্যোমকেশের এমন অবস্থা দেখে আমি আর ভবানীচন্দ্রবাবু দুজনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ যখন একটু পরে ভবানীচন্দ্রবাবুর দিকে তাকালো, তখন তার মুখে হাসি ফুটেছে। ব্যোমকেশ হাসতে হাসতে বাক্সটা সামনে টেবিলের ওপর রেখে দিয়ে বলল, ব্যাপারটা আমার মাথাতেই আসেনি অমরজিৎ। আমি শুধু শুধু বাক্সটা খোলার চেষ্টা করে চলেছি। বাক্সটা এভাবে খুলবে না, বাক্সটা ভাঙতে হবে, না ভাঙলে বাক্স খুলবে না। কিন্তু আপনি বোধহয় চাইবেন না আপনার এই বাক্সটা ভাঙি আমি, তাই তো? কিন্তু ব্যোমকেশবাবু, আসলে কি বুঝতে পারলেন আপনি বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারিনি। বাক্সটা থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে বটে, তবে সেটা কিসের গন্ধ? এটা হলো এক ধরনের আঠা। এই আঠা প্লাস্টিক জাতীয় কোনো কিছু জুড়ে দিতে কাজে লাগে। যতদূর মনে পড়ে, এই সমস্ত আঠা ব্যাগ তৈরি কিংবা প্লাস্টিকের জিনিসপত্র তৈরির কারখানায় ব্যবহার করা হয়। সেই আঠা দিয়ে খুব সুন্দরভাবে এই বাক্সের মুখটা আটকানো হয়েছে। কাজটা এত পরিষ্কারভাবে করা হয়েছে যে বাইরে থেকে আঠার কোনো চিহ্নই পাওয়া যাবে না। আর আঠার গন্ধ বেশ কম, আর একটু অল্প, তাই চট করে গন্ধটা বোঝাও যাবে না। এই বাক্সটা ভেঙে ফেললে বোঝা যাবে এর ভেতরে কি ছিল, অথবা এর ভেতরে বর্তমানে কি আছে। তার আগে পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না। এবার আপনি বলুন তো, আপনার ওই টেবিলের ড্রয়ার থেকে বাক্সটা তুলে নিতে পারে এমন কেউ রয়েছে? ব্যোমকেশবাবু, ড্রয়ার থেকে কেউ বাক্সটা বার করে নিলে, সেটা যদি আমার বাড়ির কেউ হতো, তাহলে নিশ্চয়ই আমায় বলতো। এটা আমার কাছে এত দামি কিছু তো নয় যে মিথ্যে কথা বলতে হবে। এমনটা কিন্তু হয়ে থাকতে পারে ভবানীচন্দ্রবাবু। কেউ বাক্সটা ওখান থেকে বার করে নিয়েছিল অন্য কোনো কাজে, তারপর সেটা হারিয়ে যাওয়ায় এখন আর সে কথা কেউ স্বীকার করতে চাইছে না। তারা মনে করছে বাক্সটা আপনার খুব কাজের, তাই ওটা হারিয়ে ফেলেছে শুনলে আপনি একটু রাগারাগি করবেন। সেটা হলেও হতে পারে, আমি ঠিক সেটা বলতে পারছি না।
কিন্তু এই বাক্সটা আমার ওই টেবিলের ড্রয়ার থেকে ওভাবে সিঁড়ির কাছে চলে এলো কি করে? আমার স্পষ্ট মনে আছে, যেদিন বাক্সটা খুঁজে পাচ্ছিলাম না সেদিন আমি সিঁড়ি দিয়ে অনেকবার ওঠানামা করেছি, এমনকি আমার স্ত্রী কিংবা ছেলেও করেছে। তারা তো বাক্সটা দেখতে পায়নি। তাহলে পরদিন সকালে বাক্সটা ওখানে এলো কি করে? শুধু এটার জন্য আপনি এতটা চিন্তিত হয়ে পড়ছেন বলে আমার কিন্তু মনে হচ্ছে না। ভবানীচন্দ্রবাবু ব্যোমকেশের কথা এবারে সামান্য হেসে ফেললেন। তার হাসিটা এমন যেন তার কোনো একটা ছল ব্যোমকেশের কাছে ধরা পড়ে গেছে। সেভাবেই হাসতে হাসতে তিনি বললেন, আপনার কাছে লুকিয়ে যাবার মতো সাধ্য কি আমার আছে ব্যোমকেশবাবু? আপনি ঠিক বুঝতে পেরেছেন, আসলে ব্যাপারটা তেমন কিছু নয়। আমার মা যখন মারা যান তখন মায়ের দুটো সোনার কানের দুল মা কোথাও একটা রেখেছিলেন, আর এমনই কোনো একটা বাক্সের মধ্যেই সেটা রেখেছিলেন। তবে কানের দুলটা খুব বেশি বড় নয়, ছোট্ট কানের যেমন হয় আর কি তেমনই। মায়ের মৃত্যুর পর আমি ভুলেই গেছিলাম। সেদিন যখন বাক্সটা খুঁজে পাই আর সেটা কানের কাছে এনে সামান্য ঝাঁকাই, একটা শব্দ শুনতে পাই। তখন আমার কিছু মনে হয়নি। রেখে দেওয়ার পরে বিকেলের দিকে হঠাৎ করে মায়ের সেই সোনার কানের দুলের কথাটা আমার মনে পড়ে, আর তখনই আমি বাক্সটা খুঁজতে শুরু করি। কেন জানি না মনে হচ্ছিল কানের দুলগুলো ওর মধ্যে থাকলেও তো থাকতে পারে। তখনই আমি ওই বাক্সটা খুঁজতে শুরু করি। দুটো সোনার কানের দুলের দাম তো ব্যোমকেশবাবু নেহাত কম হবে না? ব্যোমকেশও হেসে উঠে বলল, এটাই হলো আসল কথা। তা ভবানীচন্দ্রবাবু, এই বাক্সটার মধ্যে এখন যে কিছু নেই সে কথা আমি আপনাকে বলে দিতে পারি। তার জন্য বাক্সটা খোলার প্রয়োজন নেই। তবে কাগজপত্র জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে আর তার কোনো শব্দ হবে না। আর বাক্সটা আপনার বাড়ি থেকে অদ্ভুতভাবে হারিয়ে যাওয়া, তারপর আবার সিঁড়ির কাছে ওটা ফিরে পাওয়ার মধ্যে কোনো একটা রহস্য থাকলেও থাকতে পারে। আর আপনার মায়ের কানের দুল যদি এর মধ্যে থেকে থাকে তাহলে সেই সময়ের মধ্যে চুরিও যেতে পারে। আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়িতে একবার দেখা দরকার, আর আপনার বাড়ির লোকের সঙ্গে কথা বলা দরকার। প্রয়োজন হলে আপনার বাড়ির ভাড়াটেদের সঙ্গেও কথা বলা দরকার। বোধহয় তাতে কিছুটা সাহায্য হবে, কিন্তু আজ তো সময় হবে না ভবানীচন্দ্রবাবু। আজ আমি একটু ব্যস্ত রয়েছি। কাল সকালে আমি আপনাদের বাড়িতে যাই। আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমায় লিখে দিয়ে যান শুধু। আর যদি টেলিফোন থাকে তাহলে টেলিফোন নাম্বারটা লিখে দিয়ে যান। ভবানীচন্দ্রবাবু টেলিফোন নাম্বার দিতে পারলেন না, কারণ তার বাড়িতে টেলিফোন নেই। তবে তার পাশের বাড়ির এক ভদ্রলোকের টেলিফোন নাম্বার তিনি দিয়েছিলেন। যদি তেমন প্রয়োজন হয় তাহলে সেই নাম্বারে টেলিফোন করলেই তাকে পাওয়া যাবে। আর তার বাড়ির ঠিকানাটা ভালোভাবে লিখে দিয়ে তিনি যাওয়ার আগে আরও একবার বললেন, ব্যোমকেশবাবু, এই ব্যাপারটা কিন্তু একটু দেখবেন। আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি, আমায় নিরাশ করবেন না। কোনো চিন্তা করবেন না ভবানীচন্দ্রবাবু, আমি কালই আপনার বাড়িতে যাচ্ছি। আজই যেতাম, আসলে আমার বাড়িতে আজ একটু সমস্যা হয়েছে, তা না হলে যাওয়াই যেত। কাল গেলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। তবে এর মধ্যে আপনি একটা কাজ করবেন, আপনি আপনার বাড়ির লোকেদের সঙ্গে আর আপনার ভাড়াটেদের সঙ্গে ওই বাক্সটা নিয়ে একবার কথা বলে রাখবেন। দেখবেন তাদের কাছ থেকে জানতে পারেন নাকি আর কি কি কথা হলো, তারা কি জানালো, সেই সমস্ত কিছু মনে রাখবেন। সেটা আমাদের এই কেসে কিন্তু কাজে লাগতে পারে। ভদ্রলোক ব্যোমকেশকে আর আমাকে আরও একবার নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর তিনি চলে যেতে আমি বললাম, ব্যোমকেশ, তুমি কি এই কেসটা হাতে নিলে? আমার তো মনে হচ্ছে এই কেসে তেমন কিছুই নেই। এই ভদ্রলোক চিলেকোঠা থেকে দুটো সোনার কানের দুল একটা বাক্সের মধ্যে পাবেন, এটা তো আর বিশ্বাস করা যায় না। তেমন হলে তো তিনি এটা আগেই পেয়ে যেতেন। মাঝে মাঝে এমনটা হয় ভাইয়া। এমন কোনো জিনিস আমাদের চোখ থেকে মাঝে মাঝে এড়িয়ে যায় যেটা আসলে কি তার সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকে না। ভবানীচন্দ্রবাবু আগেই বলেছেন তার মায়ের কাছে দুটো সোনার কানের দুল ছিল, সেই সম্পর্কে তিনি নিশ্চিত, কিন্তু সেটা তিনি ওনাকে দিয়ে যেতে পারেননি কোনো কারণে। আর তাই সেটা ঘরে অন্যান্য বাতিল জিনিসপত্রের সঙ্গে পৌঁছে গিয়ে থাকতেই পারে ওই লাল বাক্সটার মাধ্যমে। আর যদি কিছু না থাকে তাতেও তো কোনো সমস্যা নেই, আমাদের একবার বেরিয়ে আসা হবে, কি বুঝলে? বেলুড়ের দিকে অনেকদিন যাওয়া হয়নি। এখন উঠি বন্ধু, তোমার বৌঠানের হাতের ব্যথাটা ভালো নাকি দেখি। কাল তাহলে সকালের দিকে বের হচ্ছি আর ওই ভদ্রলোকের বাড়িতে যাচ্ছি।
কথাটা বলে ব্যোমকেশ বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমি বেশ কিছুক্ষণ সেখানেই বসে রইলাম। দেখতে পেলাম ব্যোমকেশ বাক্সটা টেবিলের উপরেই রেখে গেছে। আমি সেটা নিয়ে বেশ কিছুক্ষণ খোলার চেষ্টা করলাম, কিন্তু আবার ব্যর্থ হয়ে বাক্সটা নাকের কাছে আনতে একটা অতি ক্ষীণ গন্ধ আমি নাকে পেলাম। তাহলে এই গন্ধটার জন্যই ব্যোমকেশ বলেছে আঠা দিয়ে বাক্সটা লাগানো হয়েছে। তার সাথে সাথেই একটা ব্যাপার আমার মনে হলো, যদি বাক্সটার মধ্যে আসলেই কিছু না থাকে তাহলে বাক্সটা নিয়ে হঠাৎ করে কেউ তার মধ্যে আঠা লাগাতে যাবে কেন? আর বাক্সটা ভদ্রলোকের সিঁড়ির কাছেই বা পাওয়া যাবে কেন? হয় ভদ্রলোক কোনো কথা মিথ্যে বলছেন, আর না হলে এই কেসটার মধ্যে সত্যিই কিছু একটা রয়েছে। পরদিন সকালে ব্যোমকেশ আর আমি বাড়ি থেকে বেরিয়ে একটা ভাড়ার গাড়িতে করে ভদ্রলোকের দিয়ে যাওয়া ঠিকানায় গিয়ে পৌঁছলাম। সত্যি বলতে এতদূর আসতে বেশ খানিকটা সময় লেগেছে। ভদ্রলোকের বাড়িটা বেলুড়ের কাছাকাছি নয়। আমাদের গাড়ির গিয়ে যখন পৌঁছলো, ভদ্রলোকের দোতলা বাড়িটা খুঁজে পেতে ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তারপর যখন বাড়ির ছোট গেটটা খুলে আমরা ঢুকছি, তখন ভদ্রলোক ছাদে ছিলেন। আমাদের দেখতে পেয়ে একবার হাত তুললেন, তারপর সিঁড়ি বেয়ে নেমে এলেন তিনি। বেশ হাসি মুখে তিনি বললেন, এই তো ব্যোমকেশবাবু এসে গেছেন। আমি ভেবেছিলাম আপনি আর আজকে আসবেন না। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমরা যে ভাড়ার গাড়িতে এসেছিলাম তাকেই অপেক্ষা করতে বলা হলো, কারণ এখান থেকে যাওয়ার জন্য আবার ভাড়ার গাড়ি পাবো কি না তার তো ঠিক নেই। ভদ্রলোকের সাথে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। আসলে দোতলা বাড়ির এক পাশ থেকে একটা সিঁড়ি ওপরে উঠে গেছে। নিচের একতলা বোধহয় ভবানীচন্দ্রবাবু ভাড়া দিয়েছেন, উপরতলায় তারা নিজেরা থাকেন। উপরতলায় মোট 3টি ঘর, নিচের তলাতেও তাই। দুতলাতেই একটা চিলে কোঠার ঘরও রয়েছে। এ সমস্ত আমরা পরে দেখেছিলাম। তখন উঠে ভবানীচন্দ্রবাবুর ঘরে গিয়ে বসতে তিনি বোধহয় চায়ের জন্য বলতে গেলেন। একটু পরে এসে আমাদের সামনে বসে হাসি মুখে বললেন, কিছু বুঝতে পারলেন? বাক্সটা তো আপনার কাছে রেখে এসেছিলাম, ওই কারণে যদি আপনি কিছু বুঝতে পারেন। বাক্সটা থেকে বোঝার মতন তেমন কিছুই নেই। বক্সের মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা কেউ বার করে নিয়েছে আর বাক্সটাকে ওভাবে আটকে দিয়েছে। এবার আসল প্রশ্নটা হলো কাজটা কে করেছে, আর আপনার ঘর থেকে বাক্সটা ওখানে গেল কি করে? দেখুন কি করতে পারেন, আমি তো আর কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ ভবানীবাবুর কথা শুনল। এর মধ্যে চা চলে এলো। এক ভদ্রমহিলা আমাদের জন্য চা নিয়ে এসেছে। ভবানীচন্দ্র পরিচয় করিয়ে দিলেন, ইনি আমার স্ত্রী মল্লিকা। ছেলের কথা তো আগেই বলেছিলাম যে সে ব্যবসার কাজে একটু বাইরে রয়েছে, তা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আপনি ওই ছোট্ট লাল রঙের বাক্সটা ভবানীচন্দ্রবাবুর ঘরের আগে দেখেছিলেন? না, আমার তো সেটা মনে পড়ে না। বাক্সটা সিঁড়ির কাছ পর্যন্ত গেল কি করে সে ব্যাপারে আপনি কিছু জানেন না তাহলে? মল্লিকা দেবী মাথা নাড়ালেন। ব্যোমকেশ বলল, আচ্ছা, আপনাদের নিচের তলায় যে ভাড়াটেরা রয়েছে তাদের মধ্যে কাউকে আপনার সন্দেহ হয় না? তারা যদি এই কাজটা করে থাকে আর কি। কিন্তু তাদের তো কেউ আমাদের ঘরে আসে না। হ্যাঁ, ওই নিচের তলায় ভাড়াটে বাচ্চা ছেলেটাকে মাঝে মাঝে উপরে নিয়ে আসা হয়। একদম ছোট্ট ছেলে, বুঝলেন। ও মাঝে মাঝে আমাদের ঘরে এসে খেলা করে। আসলে আমার তো বেশিরভাগ সময়টাই একা কাটে। ছেলেরা বাইরে বেরিয়ে যায়, উনিও কোনো কাজে এদিক ওদিক বাইরে বেরিয়ে পড়েন। আমি তো একাই থাকি, তাই ছেলেটাকে নিয়ে আসি, তারপর ওকে আমি নিজেই দিয়ে আসি। কিন্তু ওরা তো উপরে চট করে আসে না। ব্যোমকেশ চুপ করে কিছু একটা ভাবল, তারপর বলল, আচ্ছা, যেদিন বাক্সটা হারায় সেদিন তো ভবানীচন্দ্রবাবু বাড়িতেই ছিলেন। সেদিন কি ওই নিচের ঘর থেকে ভাড়াটেদের বাচ্চা ছেলেটাকে আপনি নিয়ে এসেছিলেন? ছেলেটার মায়ের সাথে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, তারপর ছেলেটাকে আমার কোলে দিল। কিন্তু সিঁড়ির কাছে দাঁড়িয়েই তারপর আমি তাকে নিয়ে উপরে চলে আসি, আর ছেলেটির মাও নিজের ঘরে চলে যায়। ছেলেটাকে নিয়ে আপনি আর ঠিক কোন ঘরে গিয়েছিলেন? আমাদের ঘরে, ওই জানলার কাছে ওকে দাঁড় করিয়ে রাখি, বিছানাটার কাছেই দাঁড় করিয়ে রাখি। বড্ড শান্ত ছেলে, হাতে কিছু একটা দিলেও চুপ করে বসে থাকে।
তারপর আমি একটু পরে ওকে দিয়েও আসি। ওই ঘরে মানে যেই ঘরের ড্রয়ারে বাক্সটা ভবানী চন্দ্রবাবু রেখেছিলেন, সেই ঘরে কি আপনি ছেলেটাকে নিয়ে গেছিলেন, মনে পড়ে? এবার মল্লিকার দেবীর দিকে আমি আর ব্যোমকেশ এমনকি ভবানীচন্দ্র বাবু পর্যন্ত সোজা তাকালেন, কিন্তু তিনি হয়তো স্পষ্টভাবে মনে করে বলতে পারছেন না আসলে এই কাজটা হয়তো তিনি প্রতিদিনই করে থাকেন, তাই সেদিন তিনি ওই ঘরে গিয়েছিলেন নাকি সে কথাটা বলা সত্যিই শক্ত। তিনি স্পষ্টভাবে কিছু মনে করে বলতে পারলেন না। আচ্ছা, আপনাকে মনে করতে হবে না, আপনি শুধু এটা বলুন, সেদিন বাচ্চাটাকে আপনি যখন ফেরত দিয়েছিলেন তখন কোথায় দাঁড়িয়ে ফেরত দিয়েছিলেন? সিঁড়ির কাছে নিশ্চয়ই। হ্যাঁ ব্যোমকেশ বাবু। এবার আমায় বলুন তখন তার হাতে কি ছিল? কিছুই তো ছিল না তখন তার হাতে। মল্লিকা দেবীর কথা শুনেই বোঝা যাচ্ছিল তিনি আসলে যা বলছেন সে সম্পর্কে তিনি নিজেও নিশ্চিত নয়। তার মধ্যে কেমন যেন একটা দনমন ভাব রয়েছে। তিনি একবার ভবানীচন্দ্র বাবুর দিকে একবার ব্যোমকেশের দিকে তাকিয়েই হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে গেলেন। ভবানীচন্দ্রবাবু ব্যাপারটার আকস্মিকতায় একটু থমকে গেলে ব্যোমকেশ নিজে থেকেই বলল, আসলে উনি নিজে হয়তো ব্যাপারটা মনে করতে পারছেন না, তাই এমনটা হচ্ছে। তাতে কোনো অসুবিধা নেই ভবানীচন্দ্রবাবু, তবে আপনাদের ভাড়াটিয়াদের সঙ্গে একবার কথা বলতে হবে। সে আপনি বলতেই পারেন ব্যোমকেশবাবু, তবে বাড়িতে এখন সবাইকে পাবেন না। তাদের বাড়ির কর্তা এখন বাড়িতে নেই, স্ত্রীলোক আছে। আপনি কার সাথে কথা বলতে চাইছেন? দেখুন, এই বাড়িতে আপনারা ছাড়া একমাত্র ওনারাই আছেন, এই ওনাদের সঙ্গে একবার কথা বলে দেখাই যাক না, যদি কিছু জানেন। ব্যোমকেশবাবু, তাহলে আমার স্ত্রীর সাথে আপনি যান। ওই স্ত্রীলোক বাইরে খুব বেশি আসেন না প্রয়োজন ছাড়া। ব্যোমকেশ আমায় সেখানেই থাকতে বলে মল্লিকা দেবীর সাথে বাড়ির নিচে চলে গেল। বেশিরভাগ মহিলাদের সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার একটা প্রবণতা থাকে, তা আমি জানি, তাই ব্যাপারটা নিয়ে তেমন একটা আশ্চর্য হলাম না। কিন্তু ব্যোমকেশ ভদ্রমহিলার সাথে কথা বলার ব্যাপারে এত উৎসাহী হয়ে পড়ল কেন সেটাই বুঝতে পারছিলাম না। সে যাই হোক, আমি আর ভবানীচন্দ্রবাবু তখন সেই ঘর থেকে বেরিয়ে উপরে ছাদে গিয়ে দাঁড়ালাম। ছাদের চারপাশে সামান্য উঁচু রেলিং রয়েছে, তা দিয়ে এদিক ওদিক সবটাই দেখা যায়। ভদ্রলোক ছাদের চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ বললেন, অজিতবাবু, আমার কিন্তু একটা সন্দেহ হয়, সেটা ব্যোমকেশবাবুকে এখনো বলিনি, আর ব্যোমকেশবাবু কিভাবে নেবেন তাই আপনাকে কথাটা বলি। ওই লাল রঙের বাক্সটা সিঁড়ির কাছে পাওয়ার পরে আমার কেমন যেন মনে হয়েছিল ওই বাক্সটা নিচের ঘরের কেউ নিয়ে গেছে, কিন্তু ওরা আমাদের ঘরে কিন্তু আসে না। তাই ওই ড্রয়ার থেকে তারা ওটা নিল কি করে সেটাই আমি বুঝতে পারছি না। ব্যোমকেশ এলে ব্যোমকেশকে কথাটা জানাবেন। আমার মনে হয় সেও ওদেরকেই সন্দেহ করছে, তাই নিচের ঘরে ওদের সাথে কথাবার্তা বলতে গেছে। তা আপনার ছেলে কখন ফেরে? তার ফিরতে ফিরতে একরকম বিকেল হয়ে যায়। আপনাদের সাথে বোধহয় তার দেখা হবে না। ব্যাপারটা আমিও বুঝতে পেরেছিলাম যে আমাদের সাথে তার দেখা হবে না, কারণ রাত পর্যন্ত তার আমরা এখানে থাকবো না, তার আগেই চলে যেতে হবে। ছাদের এদিকে ওদিকে আমরা ঘুরতে লাগলাম। একটু পরেই ব্যোমকেশ উপরে উঠে এলো। ভবানীচন্দ্রবাবুর দিকে তাকিয়ে বলল, ভবানীচন্দ্রবাবু, আমাদের কাজ আজকের মতো শেষ হয়েছে। আপনার পাশের বাড়ির টেলিফোন করলে নিশ্চয়ই আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু মানে কাজ হলো কিছু। একটা অনুমান করতে পারছি ভবানীচন্দ্রবাবু, তবে তার জন্য আরও একটা ব্যাপার নিশ্চিত হওয়া দরকার। তবে এটা বলতে পারি যে আপনার ওই লাল বাক্সের মধ্যেই আপনার মায়ের সেই সোনার কানের দুলজোড়া ছিল। সেটা এই মুহূর্তে কোথায় আছে সে ব্যাপারে কিন্তু আমি কিছুই বলতে পারবো না। ব্যোমকেশের কথা শুনে ভবানীচন্দ্রবাবু অবাক হয়ে ব্যোমকেশের দিকে এগিয়ে গেলেন। তারপর বললেন, কিন্তু ব্যোমকেশবাবু, আমার মায়ের সোনার কানের দুল তাহলে কে আমার ঘর থেকে চুরি করলো? আমার ধারণা যদি সঠিক হয় তাহলে চুরিটা হয়েছে অদ্ভুতভাবে। আসলে চোর নিজেও জানতো না যে সে চুরি করে বসেছে। আর আসল চোরকে কিন্তু শাস্তি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে পরোক্ষভাবে যে চুরি করেছে তাকে। ব্যোমকেশের কথায় ভবানীচন্দ্রবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। সত্যি বলতে কি, তার কোনো কথা আমি নিজেও বুঝতে পারছিলাম না। তাই বললাম, তুমি কি বলছো ব্যোমকেশ? কিছুই তো বোঝা যাচ্ছে না। এখন এর থেকে বেশি আর কিচ্ছু বোঝা যাবে না। আমায় একটা কথা বলুন তো ভবানীচন্দ্রবাবু, আপনার নিচের ঘরের ভাড়াটিয়ার ভদ্রলোককে
যে কাছে একটা কারখানায় কাজ করে, সে কথাটা কি সত্যি? ভবানীচন্দ্রবাবু মাথা নাড়লেন। ভবানীচন্দ্রবাবুকে আশ্বস্ত করে সেখান থেকে বেরিয়ে এলাম। বাড়ি থেকে বেরোনোর সময় দেখতে পেলাম এখন নিচের ঘরের দরজা খোলা রয়েছে, আর সেখান থেকে এক ভদ্রমহিলা আমাদের দিকে তাকিয়েছিলেন। আমাদের দেখতে দরজা বন্ধ করে দিলেন। ব্যোমকেশের দিকে তাকাতে দেখতে পেলাম ব্যোমকেশের মুখে হাসি। পরদিন সকালে ব্যোমকেশ কোথায় যেন বেরিয়ে পড়ল। যাওয়ার সময় আমায় যেমন কিছুই বলে গেল না, তেমনি বৌঠানের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম তাকেও কিছুই বলে যায়নি। তবে সকালে নাকি একবার থানায় টেলিফোন করে কিছু কথাবার্তা বলছিল, সেই সময় বৌঠান চা দিতে এসে শুনতে পেয়েছে। কিন্তু এত সকালে ব্যোমকেশ কোথায় বেরিয়ে পড়ল সেটাই আমি বুঝতে পারছিলাম না। তাহলে কি ভবানীচন্দ্রবাবুর কেসের ব্যাপারে কোনো নতুন সূত্র পাওয়া গেল? আমার তো মনে হয় ওই নিচের ঘরের কেউ চুরিটা করেছে। কিন্তু সেক্ষেত্রে ওই একটা জায়গাতেই আমার ভাবনা বারবার এসে ধাক্কা খাচ্ছে। ভবানীচন্দ্রবাবু, মল্লিকা দেবী সবাই বলেছেন ওরা উপরের ঘরে আসে না। নিচের ঘরের ভদ্রমহিলা সবসময় নিচের ঘরেই থাকেন, আর ভদ্রলোক থাকেন কাজে। তার ফিরতে নিশ্চয়ই রাত হয়ে যায়, তারপরে তো আর উপরের ঘরে আসার প্রয়োজন পড়ে না। তাহলে চিন্তা করলো কে আর কখন করলো। দুপুর গড়িয়ে যাওয়ার পরে ব্যোমকেশ ফিরে এলো। ফিরে এসে কোথায় বাথরুমে গেল, তারপর দুপুরের খাওয়া সেরে নিজের অফিস ঘরে বসে আমায় ডেকে পাঠালো। আমি গিয়ে তার ঘরের চেয়ারের উপরে বসতেই ব্যোমকেশ বলল, কেসের ব্যাপারে তোমার কি মনে হয়? চুরি যে কেউ করেছে সেটা তো বোঝাই যাচ্ছে, না হলে আঠা দিয়ে বাক্সটার মুখটা এমনভাবে তো আটকে দিত না। তবে চুরিটা করলো কে? আমার মনে হয় ভবানীচন্দ্রবাবুর ছেলেই এই কাজটা করেছে। দেখো, তার কাছে সময় সুযোগ সব কিছুই তো ছিল। আচ্ছা, কিন্তু সে জানবে কি করে ওর মধ্যে ভবানীচন্দ্রবাবুর মায়ের সোনার কানের দুল রয়েছে? হয়তো সে জানতো না, বাক্সটা খুলে এসে দেখতে পেয়েছিল। সেই ক্ষেত্রে সেই মুহূর্তে তো আর সে জানবে না এই বাক্সটা চিলেকোঠার ঘর থেকে পাওয়া গেছে। সেটা ছিল ভবানীচন্দ্রবাবু টেবিলের ড্রয়িং, সেখান থেকে সেটা নিয়ে নেওয়া চুরি করার সমান। সে নিশ্চয়ই যদি কানের দুলটা দেখেও থাকতো তাহলে বাড়িতে কাউকে জিজ্ঞাসা করতো ওটা ওখানে কেন এলো। তুমি ভুলে যাচ্ছ বন্ধু, ভবানীচন্দ্রবাবুর কোনো জিনিস মানে সেটা তার ছেলেরও। তাহলে কাজটা কে করেছে? নিচের ভাড়াটিয়াদের মধ্যে কেউ কি করেছে? কিন্তু ভাড়াটিয়া দুজন ওপরে কখনোই আসে না। যদিও সিঁড়িতে দাঁড়িয়ে মল্লিকা দেবীর সঙ্গে গল্প করে, তবে ওটা সিঁড়ি পর্যন্তই, তার বেশি উনি কখনো উঠে আসেন না। তাহলে ওই ড্রয়ার থেকে নিচ পর্যন্ত বাক্সটা গেল কি করে? ব্যোমকেশের কথায় যুক্তি ছিল, তাই আমি আর কিছুই বলতে পারলাম না। ভাবতে লাগলাম। একসময় হঠাৎ করেই বললাম, তুমি তো কাল বললে চোর নাকি পরোক্ষভাবে চুরিটা করেছে। তার মানে তুমি নিশ্চয়ই জানো প্রত্যক্ষভাবে আসলে কে চুরি করেছে। আমার অনুমানে আমি সবটাই জানি ভাইয়া। এখন আমি তোমার থেকে জানতে চাইছি তোমার কি ধারণা, তাহলে বুঝবো আমার আর তোমার ধারণাটা একই কিনা। সত্যি বলতে আমি কিন্তু কিছুই ধারণা করতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল এটা করলো কে, এই ঘর পর্যন্ত আসলে গিয়েছিল কে। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। ধারণাটা অদ্ভুত, এমন একটা কথা ভাবাই যায় না, কিন্তু তবুও কথাটা হঠাৎ করে মাথায় আসতে ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ বোধহয় বুঝতে পেরেছিল আমার মাথায় কি এসেছে, তাই দেখতে পেলাম তার মুখে একটা অদ্ভুত হাসি। সে আমায় কিছু বলার সুযোগ না দিয়ে বলল, ঠিকই আন্দাজ করেছ অমরজিৎ, আমারও মনে হচ্ছে ব্যাপারটা এমনটাই হয়েছে। কিন্তু ওই বাক্সটা আবার ওই সিঁড়ির কাছে রেখে দেওয়ার কারণটা কি? এখানে একটা সূক্ষ্ম ব্যাপার রয়েছে, সেটার এখন বলতে চাইছি না। আমি আগে অপরাধীকে ধরি, তারপর না হয় সবটা খুলে বলবো। এখন আমায় কয়েকটা টেলিফোন করতে হবে। আমি জানতে চাচ্ছিলাম আমার ধারণাটাও তোমার মনে হচ্ছে নাকি। এবার এই পথেই তদন্ত করা যাক। ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোনে থানার সাথে কিছুক্ষণ কথা বলল। সে যে একটা পরিকল্পনা করে ফেলেছে সেটা বুঝতে পারছিলাম, আর সেই পরিকল্পনা মতো কাজ করলে অপরাধীকে তাড়াতাড়ি ধরা যাবে সেটাও বোঝা যাচ্ছে। তবে ব্যোমকেশের মাথায় এই কথাটা হঠাৎ করে এলো কী করে সেটাই আমি ভাবছিলাম। কেসটার প্রায় সমাধান হয়ে এসেছিল, এখন শুধু অপরাধীকে ধরাটাই বাকি। অপরাধী ধরা পড়ল বটে, তবে তার আগে খুঁজে পাওয়া গেল সেই সোনার কানের দুল। পুলিশের অনুমান এবং তল্লাশিতে পাওয়া গেল সেই কানের দুল এক সোনার দোকান থেকে। আর সেই সোনার দোকানদার পুলিশের সামনে স্বীকার করে নিল যে তার কাছে কে ওই সোনার কানের দুল বিক্রি করতে এসেছিল। সত্যি বলতে চুরির একটা প্রমাণ পাওয়া গেল,
আসলে ব্যোমকেশ আগে প্রমাণ খোঁজার চেষ্টা করছিল, কারণ এটা এমন জটিল যে এখানে প্রমাণ খুঁজে পাওয়া যাবে না, সবটাই অনুমান। তাই প্রমাণ খুঁজে পাওয়ার পর আমাদের আর অসুবিধে হলো না। সেদিন আমরা গিয়ে পৌঁছলাম ভবানীচন্দ্রবাবুর বাড়িতে। নিচের ঘরের ভাড়াটিয়া লোকটি কোনো কারণে সেদিন বাড়িতেই ছিল। আমাদের ভবানীচন্দ্রবাবুর ঘরেই বসতে দেওয়া হলো। ব্যোমকেশ ইচ্ছে করেই সেই ঘরে বসলো যেই ঘরের সেই টেবিলের ড্রয়ারটা রয়েছে। একটু পরে ব্যোমকেশ পকেট থেকে সোনার জোড়া বার করে ঘরের মাঝখানের একটা চেয়ারের উপরে রাখলে ভবানীচন্দ্রবাবু এবং মল্লিকা দেবী অবাক হয়ে সেটা দেখতে লাগলেন। ভবানীচন্দ্রবাবু বললেন, ব্যোমকেশবাবু, এটাই তো আমার মায়ের সেই সোনার কানের দুল, কিন্তু এটা আপনি কোথা থেকে পেলেন? যে এটা চুরি করেছিল সে একটা দোকানে বিক্রি করেছিল, সেই সোনার দোকান থেকেই আমরা এই সোনার কানের দুলটা উদ্ধার করেছি। তবে এখানে আমায় পুলিশের সাহায্য নিতে হয়েছে, না হলে উদ্ধার করা যেত না। আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না, তাই প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রথমেই কানের দুলটা সংগ্রহ করা প্রয়োজন ছিল। এখন অপরাধীকে শাস্তি দেওয়া যেতেই পারে, তবে অপরাধী কিন্তু অনেক কিছুই জানতো না, না জেনে সে কাজটা করেছে। সবটা বলতে সুবিধা হয় যদি আপনি আপনার নিচের ঘর থেকে নিচের ঘরের কর্তা অর্থাৎ জগন্নাথবাবুকে একবার উপরে ডেকে আনেন। আপনি গিয়ে আমার কথা বললে ভদ্রলোক নিশ্চয়ই আর না করবেন না। ভবানীচন্দ্রবাবু অবাক হলেও নিচের ঘরে গিয়ে জগন্নাথবাবুকে ডেকে আনলেন। ঘরের মধ্যে একটা চেয়ার খালি ছিল, সেটা জগন্নাথবাবুকে বসতে বললে জগন্নাথ একটু অবাক হলেও তারপর সে বসে বলল, কি ব্যাপার বলুন তো ব্যোমকেশ বাবু, আপনি আমাকে ডেকে পাঠালেন কেন? আপনি যে কারখানায় কাজ করেন সেখানে যতদূর সম্ভব এক ধরনের ব্যাগ তৈরি হয়, তাই না? প্লাস্টিক আর ভেলভেট জুড়ে নতুন ধরনের ব্যাগপত্র তৈরি হয়, আর সেই ব্যাগের কাজে এক ধরনের আঠা ব্যবহার করা হয়। আশা করি সেই আঠা আপনার কাছেও থাকবে। এই একটা কথায় জগন্নাথবাবুর মুখের সমস্ত বিরক্তি যেন এক নিমেষে উধাও হয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ থাকবে, কিন্তু কেন বলুন তো? সেই আঠা দিয়ে বাক্সটা তো আপনি ভালোই বন্ধ করেছিলেন, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন বাক্সটা মোচড় দিয়ে খোলা যায়। জগন্নাথবাবু যেন কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেলেন। তারপর বললেন, কোন বাক্সের কথা আপনি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু। যে বাক্সটা সেদিন হয়তো আপনার ছেলে খেলতে খেলতে নিয়ে ঘরে চলে গিয়েছিল, তখনই আপনি সেটা ফেরত দেওয়ার কথা ভাবেন। তবে তার আগে সেটা খুলে ফেলেন আর দেখতে পান ওর মধ্যে সোনার দুল রয়েছে। তখনই আপনি সেটা চুরি করার সিদ্ধান্ত নেন, তাই না? এসব কি বলছেন ব্যোমকেশ বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি কানের দুল চুরি করব কেন? কারণ ঠিক তার পরদিন সকালে আপনি আপনার কারখানার কাছেই একটা সোনার দোকানে বিক্রি করেছেন সেই কানের দুল। এই যে আমার কাছে রয়েছে, এই দেখুন। এবার কিন্তু কানের দুলটা দেখে জগন্নাথবাবু একদম চুপ করে গেলেন। ব্যোমকেশ দেখে বলল, আশা করি এবার আপনার কাছে আর বলার মতো কিছু নেই। এবার সত্যি সত্যি স্বীকার করুন তো জগন্নাথবাবু। তবে আমি জানি আপনি জানতেন না ওই সোনার দুল আসলে ভবানীচন্দ্রবাবুর বাড়ির কারো, তাই তো? জগন্নাথবাবু মাথা নিচু করেই মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। ব্যোমকেশ এবার বলল, আচ্ছা, এবার ঘটনাটা আসলে কি হয়েছিল সেটা আমি বলি, তারপর যদি আপনাদের মনে হয় আমি ভুল বলছি তাহলে আমায় শুধরে দেবেন। জগন্নাথবাবু কিংবা তার স্ত্রী তারা কখনোই উপরে আসতেন না, তাই তাদের পক্ষে ওই ড্রয়ার থেকে লাল রঙের বাক্স তুলে নেওয়াটা কখনোই সম্ভব নয়। কিন্তু নিচের তলা থেকে উপরের তলায় কিন্তু একজন আসত, জগন্নাথবাবুর ছেলে। সে অনেকটা ছোট, তাকে কোলে করে নিয়ে মল্লিকা দেবী উপরের ঘরে আসতেন। কোনোভাবে সেদিন তাকে নিয়ে ওই ঘরে ঢুকেছিলেন, যে ঘরের টেবিলের উপর বাক্সটা রাখা ছিল। বোধহয় মল্লিকা দেবী ব্যাপারটা কোনো কারণে খেয়াল করেননি। পরে যখন মল্লিকা দেবী ছেলেটিকে ফিরিয়ে দেয় তখন তার হাতেই বাক্সটা থেকে যায়। আমার মনে হয় মল্লিকা দেবী হয়তো খেয়াল করেননি, নয়তো কোনো কারণে ভুল কথা বলেছেন। তিনি হয়তো ভেবেছেন যদি লাল রঙের বাক্সটা ওই বাচ্চাটার হাতে দেওয়ার কথা তিনি বলেন তাহলে তাতে হয়তো সমস্যা বাড়তে পারে, তাই তিনি বলেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। লাল রঙের বাক্সটা জগন্নাথবাবুর নজরে আসে। তিনি ওটা হাতে নিয়ে খুলে দেখতে পান সোনার দুল রয়েছে, অথচ সেটা যে কোথা থেকে এলো সেটা জগন্নাথবাবু কিংবা তার স্ত্রী কেউ জানতেন না। সে ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়ার আগেই জগন্নাথবাবু স্থির করে ফেললেন দুলটা বিক্রি করে দেবেন। সেই মতো পরদিন সকালে সেটা বিক্রিও করে দেন। কিন্তু এবার সমস্যা হয়,
বাক্সটা নিয়ে। আসলে লাল রঙের জিনিস বাচ্চাদের খুব আকর্ষণ করে, তাই বাক্সটা নিয়ে বারবার খেলতে শুরু করে বাচ্চা ছেলেটি। বাক্সটা বারবার খোলা বন্ধ হওয়ার সময় তার আঙুলে চাপ লাগতেই পারে, তাই ভেবে আঠা দিয়ে বাক্সটার মুখটা সুন্দরভাবে বন্ধ করে দেন জগন্নাথবাবু। আর তারপর সেই বাক্সটাই খেলতে খেলতে কোনোভাবে পরদিন সকালে এসে পৌঁছয় সিঁড়ির কাছে। এদিকে জগন্নাথবাবু এসব কিছুই জানতেন না। তিনি মনের আনন্দে ওই দুলগুলো বিক্রি করে দিয়েছিলেন। ভবানীচন্দ্রবাবু তার বাক্স ফেরত পান, কিন্তু বাক্সটা কিছুতেই খুলতে পারেন না। আর যতই খুলতে পারেন না, ততই তার মনে তার মায়ের রেখে যাওয়া সেই সোনার দুলের কথাগুলো মনে পড়ে। তাই তিনি আমার কাছে এসে পৌঁছন। আমি প্রথমে ভেবেছিলাম কেসটা নেহাত কোনো সাধারণ ব্যাপার, কিন্তু পরে ওই বাক্সটার আঠা দিয়ে বন্ধ করে দেওয়ার ব্যাপারটাই আমায় কেমন অদ্ভুতভাবে এই কেসটায় টানে। আর এখন তো সমস্তটুকুই পরিষ্কার হয়ে গেল। তবে ভবানীচন্দ্রবাবু, এখানে আমি একটা কথা বলতে পারি। জগন্নাথবাবু যা করেছেন তা সমস্ত কিছুই অজান্তে করেছেন। তিনি যদি একবারও জানতেন ওটা আপনার সম্পত্তি, তাহলে হয়তো সেটা নিয়ে কিছুই করতেন না। আসলে জগন্নাথবাবু কিংবা তার স্ত্রী এই দুজনের কেউই এই বাক্সটা কোথা থেকে এসেছে সেটা জানতো না। পরে যখন আমি কেসটা তদন্ত করতে আসি এবং বাক্সের ব্যাপারে জগন্নাথ ঘোষের সঙ্গে কথা বলি, তখনই বোধহয় তিনি কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন। তবে ততক্ষণে তো সোনার দুলজোড়া বিক্রি হয়ে গেছে। এখন তো আর তারা এসে বলতে পারেন না যে তারা এগুলো বিক্রি করে দিয়েছেন, তাই তারা চুপ করে থাকেন। ব্যোমকেশ কথা বলা শেষ করে জগন্নাথবাবুর দিকে তাকিয়ে বলল, পরের বার থেকে দামি কোনো জিনিস পেলে এইভাবে বিক্রি করে দেবেন না জগন্নাথ দেব। আশা করি এই শিক্ষাটা আপনার মনে থাকবে। জগন্নাথবাবু অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে রইলেন। ব্যোমকেশ এবার ভবানীচন্দ্রবাবু আর মল্লিকা দেবীর দিকে তাকিয়ে বলল, দেখুন, এটা আপনাদের ব্যাপার, তাই আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই ঠিক। তবে আমার মনে হয় জগন্নাথবাবু নিজের অজান্তে এই কাজটা করেছিলেন, তাই ওনাকে এবারের মতো ক্ষমা করে দেওয়াটা আপনার উচিত। আর আপনার 2 জোড়া দুল আপনি ফেরত পেয়ে গেছেন। উনি যদি নিজে এসে আমাকে বলতেন যে উনি এই কাজ করে ফেলেছেন, তাহলেও আমি ওনার উপর রাগ করতাম না ব্যোমকেশবাবু। মানুষ অজান্তে অনেক ভুলই করে থাকে, মানুষকে ক্ষমা করে দেওয়াই তো মানুষের ধর্ম, তাই না? জগন্নাথবাবু একথায় হাত জোর করে ভবানীচন্দ্রবাবুর পায়ের উপর পড়তে গেলেন, কিন্তু তার আগেই ভবানীচন্দ্রবাবু তাকে ধরে ফেললেন আর বললেন, ব্যোমকেশবাবু, আপনি যে আমার কত বড় উপকার করলেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে আমি আপনাকে আপনার প্রাপ্য থেকে বঞ্চিত করব না। আমি খুব শিগগির আপনার বাড়িতে যাব। ব্যোমকেশ আর আমি সেখান থেকে ভাড়ার গাড়িতে করে ফিরে এলাম। সেদিন কিন্তু ভাড়ার গাড়ির টাকাটা ভবানীচন্দ্রবাবু জোর করে নিজেই দিয়ে দিলেন। আমাদের আর কিছুই বলার থাকলো না। বাড়ি ফিরে এসে ঘরে বসেছি, এমন সময় ব্যোমকেশ বলল, কি বুঝলে ভাইয়া? একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারলাম না। তোমার হঠাৎ করে এই বাচ্চা ছেলেটিকে সন্দেহ হলো কেন? মানে সে চুরি করেছে সেটা বলছি না, সে হাতে করে ওই লাল রঙের বাক্সটা নিয়ে গেছে, সেটা তোমার মনে হলো কেন হঠাৎ করে? সুযোগ বন্ধু, সুযোগ। ওই ঘরে যাওয়ার সুযোগ একমাত্র কিন্তু ছিল ওই বাচ্চা ছেলেটির। তবে এর মধ্যে আমি একবার রাতের বেলা টেলিফোন করে ভবানীচন্দ্রবাবুর ছেলের সঙ্গে কথা বলেছি। তবে সেই কাজটা করেছে বলে আমার মনে হয় না। তাই বাকি থাকলো ওই ভাড়াটিয়ারা, অর্থাৎ জগন্নাথ বাবুর ছেলে। কেসটা যে এমনভাবে শেষ হবে তা আমি অনুমান করতে পারিনি। তবুও সেই প্রথম দিন যখন ভবানীচন্দ্রবাবু বাড়িতে এসেছিলেন, তখন যেমন মনে হয়েছিল এটা একটা অতি সাধারণ অপ্রয়োজনীয় কেস, সেটা কিন্তু এখন আর মনে হলো না। সত্যি ব্যোমকেশ অনুমান ঠিকই করেছিল, এই কেসে অন্তত কিছু একটা আছে।